সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বললে, সালাম বাবু। কে তুমি? আজ্ঞে, আমার নাম বারিক মণ্ডল বাবু, বাড়ি চালদি। আপনার কাছে একটু আলাম। কেন? বলি, ধানি জমি কিনবেন? 50-এর মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি। দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। সবাই ভাবছে এই দুদিনের অভাব অনটন শিগগির কেটে যাবে। এই সময় ধানের জমি কেনা মন্দ নয়। সামনে শ্রাবণ মাস, জল বৃষ্টিও বেশ হচ্ছে। কিনেই ধান রোয়া হতে পারে এবারই। চালের দাম 25 টাকা মণ, তাও সহজপ্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয়ে পালিয়ে এসে বাড়ি বসে আছি। হয়তো কলকাতা শহর জাপানি বোমার ঘায়ে ছত্রাকার হয়ে যাবে। দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব। যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলছে। বললাম, জমি কোথায়, কতটা? যে আগে সালদির মাঠে। তা বলি, আপনার কাছেই যায়। ওর জমি যদি দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গাঁয়ের সোনাই মণ্ডল। তুমি তার কেউ হয়? না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আছে। সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব। 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেবো বাবু। আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে। আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা। কলকাতা থেকে নতুন এসে বহুদিন পরে দেশে বসেছি। জমি জমার ব্যাপার তত বুঝিনি। ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে। ওর জমি নয়, সোনাই মণ্ডলের জমি। ও এসেছে কেন? এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকেই এই জমির অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে। জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা। বাড়িকে চেষ্টায় ও আমার ইচ্ছায় 3 দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক মুসলমান দেখলাম তার মোড়ল। মহা ফুর্তিবাজ লোক সে। আধবুড়ো লোক হলে কি হয়, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমায় ডেকে বললে, বাবু, একটুখানি দোকানে চলুন। কোন দোকান? জল খাবেন একটু? জল খাওয়ানোর প্রথা আছে এদেশে। যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী ও শনাক্তকারীকে মিষ্টিমুখ করায়। যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এই কথা তো এদেশে নেই। কিন্তু বাড়িকে আনাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে বসলাম। দেও ও দোকানি, বাবুরে নিমকি সিঙ্গারা সন্দেশ দেও। আর ওই যে হাতে গোল গোল তোমার, ওকে কি বলে? ওই দেও। 1 পোয়া লুচি খাবেন বাবু? হাতে বাবুরি লুচি দাও 8খানা। ভাজা নেই তা ভেজে দেও। 1.5 টাকা খরচ গেল শুধু আমার পিছু। খাবার খরচ গেল টাকা 4। বারিক মহা ফুর্তিতে 1 টাকার খাবার নিজেই খেলে। সন্ধ্যা হয়ে গেল। সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হই। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিল চেঁচিয়ে, ওগো হরি বংশীধারী শ্যামল অটবর। সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে 2টো ইলিশ মাছ কিনেছে, কারণ আজ তার হাতে কর করে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে। দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল 250 টাকায় 7-8 বিঘে জমি কিনেছেন, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়। দামটা কম বলে মনে হচ্ছে কিনা। যা হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি। বারিক মণ্ডল বললে,
বাবু, আমাদের গা আগে, তারপর আপনাদের গা। এই অন্ধকারে কি করে যাবেন? সোনায় ইলিশ মাছ কিনেছে, আমাদের গ্রামে আজ থাকুন। ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে, আর চলুন একটু ফুর্তি করা যাক। আমি রাজি হলাম না। বাড়ি চলে এলাম অন্ধকারে। বাড়ি তো আমার প্রজা হলো। তখন শুনলাম বাড়ির অপরের জমিতে বাস করত। সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি এবং একজোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল। তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালা ঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্য বন্দোবস্ত করে দিলে। সেবার ধান রোয়া শেষ করলে। বাড়ির রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে, এসে এ গল্প ও গল্প করে উঠবার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে। বাবু, এসো বাড়ি, তামাক খাও। বাবু, বড্ড দায়ে পড়ে এলাম, 5টা টাকা দিতে হবে যে। কেন হঠাৎ? আপনার জমিতে 12 মাসে চাষ দিয়ে রেখেছি, মুসুরি বুনতাম। যা হবে আপনার অর্ধেক আর আমার অর্ধেক। বেশ, নিয়ে যাও। তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বারিক ওর গানের দলের ডুগি তবলা কিনেছে। একদিন বললাম, মুসুরি বুনলে বারিক? আজ্ঞে বাবু। ক বিঘে? 1 বিঘে। আর 2 বিঘে? বাবু, আর 2 টাকা দিতে হবে, খরচে কুলোচ্ছে না যে। মিথ্যে কথা, তুমি তোমার গানের দলের ডুগি তবলা কিনেছ সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল? ওই জেলে পাড়ার জেলে চোরাদের নিয়ে বসি, রোজ আঁকড়াই হয়। গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ নামাবো বারোয়ারির আসরে। দেখি যদি খোদার মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটো। বেশ বেশ, দেন বাবু, দেন 2 টাকা। নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে। তার বলতি, কাল সকালেই বাকি 2 বিঘে সাঙ্গ করব। ধানের সময় আমার ভাগে যে ধান দেওয়ার কথা, বাড়িক আমাকে তা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে, বাবু ও ওই রকমই, কত লোককে ফাঁকি দিয়েছে, আপনাকে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই। খুব রেগে বাড়িকে বাড়ি গেলাম। গিয়ে দেখে শুনে বেশি রাগ রইল না। কি মুশকিল, এইরকম বাড়ি ঘর ওর, মাত্র 1খানা 4 চালা ঘর। ঘরের দরজা জানালার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে আটকানো, দূর পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানো আছে 1খানা বেদে চটা অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কলঙ্ক ধরা তামার বদনা, একটা হুঁকো আর তামাক, টিকে রাখবার মাটির পাত্র, একখান অত্যন্ত হেঁড়া ও ময়লা রাঙা নরুন পাড় শাড়ি চালে শুকুচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে। উঠোনে 1খানা ভাঙা গরুর গাড়ি। সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা। কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে 2 বিশ ধান পেলাম 3 বিঘে জমিতে। আমার সব শুদ্ধ 22-23 টাকা নিয়ে এসেছো, তার বদলে ধান দাও। আর বছরের ভিটের খাজনা 2 টাকা তাও শোধ করো, নইলে কালই নালিশ ঠুকে দেব। বাড়িকে 2টি ছেলে, বড়টির বয়স 18-19, ছোটটির 14-15। তারা বাবার কাছেই দলিজে বসে গল্প গুজব করছিল। চট করে 1খানা খুরশি পিড়িয়ে এনে বড় ছেলেটা আমায় বসতে দিলে। বাড়ি বললে, যা যা, কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলি, সে কি সোট। থাক, আমার তামাকের দরকার নেই, ধান বের করো বাকি টাকার। ঠান্ডা হন বাবু, তামুক খান আগে। বাড়িক নিজে তামাক সেজে দিলে। বললাম, তোমার ছেলেরা কি করে? বড়টি গরু চড়ায়, ওরা দুজনে ভালো গান গায়। শুনিয়ে দে বাবুকে 1খানা গান। থাক, গান এখন দরকার নেই, তুমি ধান বের করো।
দেব বাবু দেব। আর খাজনা আজ সব শোধ করে দিতে হবে, নইলে নালিশ হবে জানো। দেব বাবু দেব, তামাক খান। একটু পরে বারিক ও তার দুই ছেলেতে ধরাধরি করে 2 বস্তা ধান বার করে নিয়ে এলো। বারিক বললে, বাবুর এই ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে, গরু দুটো খুঁজে নিয়ে আয়, গাড়ি জুতে দে। আমি বাধা দিয়ে বললাম, কত ধান? 2.5 হবে। 7.5 মণ? এতে তো শোধ হবে না দেনা। বাবু, আল্লাহ তীরে ঘরে আর ধান নেই, সব দিলাম আপনাদের, আর কিছু নেই, আপনি দেখে আসুন ঘরে। তোমার ধান রইল না? না বাবু, সব দিলাম। তুমি ছেলে পিলে নিয়ে খাবে কি? তার কি করব বাবু, আমি নালিশকে বড্ড ভয় করি যে। ওর কথা আমার বিশ্বাস হলো না। 2 বস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিলে। 2 দিন পরে বাড়ির তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বাড়িকের বগলে বেহালা। বললাম, ও বাড়িক, কোথায় চললে? আগে বাবু সালাম, মহল্লা দিতে যাচ্ছি। তুমি কি বেহালা বাজাও? ওই অমনি একটু আধটু, খোদার মর্জিতে। জেলেপাড়ার ওদের দলের ঘরে একদিন গিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাউরের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা দোচালা ঘর, কঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খানচারের পুরনো মাদুর, এক কোণে 2 জোড়া ডুগি তবলা, একখানা খোল, 1 জোড়া মন্দিরা, গোটা 2 থিলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জনা 5-6 লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা স্বরূপে অভ্যর্থনা জানালো। বটতলাতে বসলাম। সামনে বাউরের স্বচ্ছ জলে পদ্ম ফুল আছে। লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুরি বালির মাটির পথ গিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাটা শেওলার দামে। ওপারে কাজী সাহেবের দরগা। ভাঙা পাঁচিরে মস্ত বড় জিউরি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের উপর ঝুপসি ছায়া পড়ে আছে। আঠা ঝরে পড়েছে গাছটার কাঠ দিয়ে, খানিকটা সাদা খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগা ঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধূরা মাটির কলসি কাঁখে জল নিয়ে যাওয়া আসা করছে। একজন তামাক সেজে কলকে আমার হাতে দিয়ে বললে, তামুক সেবা করুন, একটা কলার ডাঁটা কি এনে দেব? আমি তামাক খেতে খেতে বললাম, তা একটু গান বাজনা হোক শুনি। সে বললে, বারিক এখনো আসেনি, সে না হলে আরম্ভ হবে না বাবু, সে হলো বেয়ালাদার, এ দলই তার, এর নাম বারিক অপেরা পার্টি। বাহ বাহ, নাম দিয়েছে কে? বাবু, মোরা তো ইংরেজি জানি নে, অন্য অন্য যাত্রা দলের কাগজে যেমন লেখা থাকে তাই দেখে মোরা একটা মিল খাটিয়ে করেছি, ভালো হয়নি? একটু পরে বাড়িকে এসেও সেই কথা জিজ্ঞেস করলে। আমি বললাম, নামের মতো নাম একটা হয়েছে বটে, খাসা নাম। ওরে গান শুনিয়ে দে, বাবুরে তামুক সেজে দে। ব্যস্ত সমস্ত বাড়িকে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর 2 ছেলে বেশ গান গায়। ছোট ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বাড়ি করলে গান করে আমায় শুনিয়ে দিতে। সে রগে হাত দিয়ে তারস্বরে সোনাই যাত্রার এক গান আরম্ভ করলে। ওরে ও কিছান ভাই, আমি হেথা বলে যাই, গৌরেতে শোনো সেই বাণী। বললাম, বেশ বেশ, কৃষ্ণের গান। বাড়ি ধমক দিয়ে বললে, মানভঞ্জর পালা সেই গানখানা গা, আমার সঙ্গে ধর দেখি। বলেই নিজের রোগে হাত দিয়ে আরম্ভ করলে। ধনী কি সুখে রাখিব পরাণ, কানু হেন পুণ্যনিধি, গৃহে না আইল যদি, অঝরে বহিল দুলয়ান। লয়ান যে বহে যায় গুণমণির বিরহ জ্বালায়, লয়ান যে বহে যায়। বাড়ি গান করে মন্দ নয়। খানিক্ষণ থেকে
আমি চলে এলাম। জ্যোৎস্না রাত ছিল, বাড়ি কি আসতে দেয়? বসুন বসুন, চন্দ্রাবলীর গান একটা শুনে যান না, আমি নিজে শিখিয়েছি। রাত 11টার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটিকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ফিরছে বন জঙ্গলের পথ দিয়ে। বাড়ি চালদি গ্রামে। ওদের সেখানে বাঁওড়ের ধারে গান বাজনা হয়। বাড়ি থেকে সে জায়গা 1.5 মাইলের উপর। এ পথের অধিকাংশই ঘন বন জঙ্গলে ভরা। সাপখোপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাত্রে। বাড়িকে ডেকে বললাম, আলো নিয়ে যাও না কেন বাড়ি? বাড়ির রাস্তায় দাঁড়িয়ে বললে, কে বাবু, এখনো জাগন্ত আছেন? আর বাবু আলো, কেরাসিন তেল কনে পাবো? কেরাসিন তেল অভাবে অন্ধকারের ভাত খেতে হচ্ছে রোজ রোজ। গান কেমন শুনলেন? আগাগোড়া নিজে শেখানো বাবু। ওরা সব জেলে মালো, বেতালা বেসুরো গান গাইতো, হাতে নাতে শেখালাম বাবু। বাড়ি কেমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ফইয়াজ খা। আমি তাকে একাটি পাকাটি দিয়ে মশাল জেলে দিয়ে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা, যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল। বেগুন বিক্রি করছে দেখে বললাম, সোনা ভালো আছো? আগে হ্যাঁ, একরকম বাবু। বেগুন দাও 2 সের। বাবু, একটা কথা আপনাকে বলতাম। বাড়িকের অবস্থা যে খুব খারাপ হলো। আপনি মনিব, আপনাকে না বললি আর কাকে বলি? ভাবলাম বাড়িকের বোধহয় খুব অসুখ হয়েছে, কিন্তু 2-4 দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে। কি হয়েছে তার? সোনাই বললে, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে এক মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধান রইল না। যার কাছে নেবে তার ফেরত দেবে না, ওই ওর দোষ। নলে নাপিতের আর রামচরণ ময়রার গোলা থেকে 8 বছর সমানে ধান কর্জ নিয়েছে, একটি দানা শোধ করেনি। সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক দিয়ে নিয়ে গিয়েছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পাচ্ছে, একবেলা খাওয়া জুটছে না। বস্তুর আবানে ওর স্ত্রী ঘরের বার হওয়ার উপায় নেই। ছেলে দুটো আহম্মদ দফাদারের বাড়ি ও বেলা দুটো ভাত খেয়েছে, স্বামী স্ত্রীর বোধহয় খাওয়াই হয়নি আজ। আশ্চর্য হয়ে পড়লাম, সে কি কথা! গত সোমবারে ওর গরু ক্রোক হয়েছে বলছো, সেই সোমবার সন্ধ্যের সময় যে ওকে বাড়ি কপেরা পার্টির ঘরে মহা আনন্দে 2 ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন বাবু, ও যে ওই রকমই লোক। কাল কি খাবে সে ভাবনা নেই, দেখুন গিয়ে 2 ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে, এক দানা নেই বাবু। ওর মহাজনের কাছে খরচ করে না কেন? ওই যে বললাম বাবু, সেদিকে যাবার জো আছে। মহাজনের ঘরে 17 ধান কর্জ করেছিল, তার 1 খুচি ধান শোধ করেনি। দেনাই মাথার চুল বিক্রি। যার নেবে তারে আর দেবে না, কথার একদম ঠিক নেই, কেউ বিশ্বাস করে আর দেয় না। এর কিছুদিন পরে বাড়িক আমার কাছ থেকে 10টা টাকা ধার নিয়ে গেল। কলাই বেচে টাকা শোধ করবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুখ সব যে যার বিক্রি করে ফেললে। বাড়িক আমার সঙ্গে আর দেখাও করল না। একদিন হাটে খবর পেলাম বাড়িকের কলাই মুখ আহম্মদ দফাদার সব কিনে নিয়েছে। শুনে আমার ভয়ানক রাগ হলো। বাড়িকের বাড়ি পরের দিন সকালেই গেলাম। বাড়িকের প্রতিবেশী তোফাজ্জল বললে, বাবু শিগগিরই যান, সে এখনো তার দলিজে বসে তামুক খাচ্ছে। আপনি যাচ্ছেন শুনলে পেলিয়ে যেতে পারে, পাওনাদার এলেই পালাবে, ওর স্বভাবই ওই। বাড়িকের ঘরদোরের অবস্থা আরো ছন্ন ছাড়া। চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে। উঠোনের মাঝখানে মুখ কলায় মারবার খামার, একপাশে ভুসি পাকার হয়ে আছে, গাড়ি গরু নেই উঠোনে। বাড়িক আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, মুখও শুকিয়ে গেল।
আসুন বাবু, সালাম। দলিজে উঠে বসুন। ওরে আলী, খুরশি পিড়িখানা বাবুরে পেতে দে। থাক গে পিঁড়ি, আমি এসেছিলাম তোমার কাছে। মুখ কলায় বিক্রি হয়েছে? হ্যাঁ বাবু, আমার টাকা দাও। টাকা এখনো মোর হাতে আসেনি বাবু। মিথ্যে কথা, কার কাছে বিক্রি করেছ? আহম্মদ দফাদারের কাছে তো? সে সংবাদ আমি রাখি। আহম্মদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়। টাকা বের করো। বাড়ির নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কোলকে এগিয়ে দিয়ে বলল, তামাক সেবন করুন, আমার কথার উত্তর দাও। আপনি ন্যায্য বলেছেন। টাকা ওরা দিয়েছিল, তা সংসারের জ্বালায় সে মোর খরচ হয়ে গিয়েছে। তবলা সাইতে খরচ হলো 3 টাকা। বেহালার তার এনলাম মুকুন্দ তেলের দোকান থেকে। ওসব বাজে কথা শুনতে চাইনি। খেতে পাও না, মহাজনের দেনা শোধ করবার ক্ষমতা নেই, তখনও তো শখ কেন? বাড়ি ঘরের তো এই অবস্থা, গাড়ি গরু কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলে ওর প্রতিবেশীদের মধ্যে একজন। আমার চড়া সুর শুনে অনেকে জড়ো হয়েছিল ওর ঘরের সামনে। বললে, ওরে আর কিছু বলবেন না বাবু, লোকটার আর কিছু নেই। গাড়ি গরু কি হলো? রামচরণময়রা গরু ক্রোক দিয়ে নিয়ে গেল। গাড়িও বিক্রি করে ফেলেছে আহম্মদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠোন মানায়? বলি, ও চাচা, বাবুর কাছ থেকে টাকা আনলে কেন, যদি শোধ করতে পারবা না? ভদ্রলোকের কাছে কথা ভাঙো কেন তুমি? একেবারে দশাই ধরেছে তোমায়। স্যাঁ, জুয়ে চুরি করো কেন? বাড়ি মুখ চুন করে বসে রইল আর সকলের হাতে হাতে কোলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বাড়ি কোনো কথা গায়ে মাখে না, কে যেন কাকে বলছে। বাড়িকে বাড়ি কিছুদিন আর গেলাম না। টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। টাকা কড়ির সম্পর্ক নয়ই। বাড়িকের সঙ্গে মাস 2 পরে একদিন হাটে হঠাৎ দেখা। কাঁধে একখানা ময়লা গামছা, পরনে ছেঁড়া আধময়লা ধুতি লুঙ্গির মতো করে পড়া। সদা হাস্যমুখ বাড়িক আমাকে দেখে বললে, বাবু সালাম, আমাদের ওদিকে আর যান না যে? না, আমার অন্য কাজ আছে। আজ একবার মহল্লা ঘরে যাবেন বাবু, ও বেলা 2টো গান শোনাতাম আর দেখতেন আমাদের সাধন সমর পালাটা কিরকম হলো। আজ পুরো মহল্লা হবে। পরশু গান হবে আরামডাঙ্গায় বিশ্বেশদের বাড়ি। আমার সময় হবে না। ও কথা বললে বাবু শুনছি নেই। আসুন দয়া করে, আপনারে গান শোনাতে বড় ভালো লাগে। যাবেন বাবু? ওর অনুরোধ এড়াতে পারলাম না। সন্ধ্যের কিছু আগে পাউরের ধারে ওদের বাড়ি কপেরা পার্টির মহলা ঘরে গিয়ে বসলাম। বাড়িক ও তার 2 ছেলে ঠিক সন্ধ্যার সময় এলো। তখন বাউরের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে। সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ। বাড়িকের গায়ে একখানা বহু পুরনো কুষ্টিয়ার চাদর। জ্যোৎস্না রাত্রি। আমি বাইরেই বসে রইলাম। বাড়িক মহাব্যস্ত অবস্থায় কখনো গান করে, কখনো এর গানের ভুল ধরে, ওর তালের ভুল ধরে। হাসি ঠাট্টা, ওর অঙ্গভঙ্গি কিভাবে করতে হবে বিদূষকের ভূমিকায় তা শিক্ষা দেয়। ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কিরকম বেঁকে দাঁড়াতে হবে। এর দোষ ধরে, ওর গুণ গায়। মোট কথা, এই বয়সে তার উৎসাহ আমোদ লম্ফজম্পদ একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, বাবু বিড়ি খান একটা, দেখছেন কেমন? আমার নামে যখন এ দল, তখন বাড়ি কপেরা পার্টির যাতে বাইরে ভালো নাম হয় তা আমাকেই দেখতে হবে নাকি বাবু? অজামিল কেমন দেখলেন? চলবে? কেষ্ট? বেশ, আপনারা ভালো বললেই ভালো। কে বলবে এই সেই বাড়িক, যার দুবেলা খাওয়া হয় না, যার গাড়ি গরু পর্যন্ত মহাজন ক্রোক দিয়েছে, দিনায় যার মাথার চুল বিক্রি,
যার বয়স 55 কোঠা ছাড়াতে চলছে। এই মহল্লায় ও একাই 100। পরদিনই হাটে আহম্মদ দফাদার ওকে কি করে অপমান করলে আমার সামনে। চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহম্মদ ওর গলায় গামছা দিয়ে টানাটানি করছে। আহম্মদ চালদি গ্রামের অবস্থাপন্ন লোক, লম্বা দাড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। এবার ধানের দাম 16.5 টাকা পর্যন্ত উঠেছিল। দুটি গোলা ভর্তি প্রায় 1000 মণ ধান চড়া দামে বিক্রি করে আহম্মদ টিনের বাড়ি খুঁচিয়ে দোতলা কোঠা বাড়ি করেছে। আমি গিয়ে বললাম, কি করো আহম্মদ, ওকে ছেড়ে দাও। ছি, তোমার চেয়ে বয়সে কত বড় না। আহম্মদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না। আমার দিকে ফিরে বললে, আর জুতিয়ে ওড়িয়ে দেখিয়ে দেব বাবু। এত বড় আসপর্দা, আমার সঙ্গে জুয়াচুরি কথা বলে। মুখ দেব বলে বায়নার টাকা নিয়েছে সেই আর বছর। 2 মণ কলাই দিয়ে আর টাকাও দেয় না, কলাইও দেয় না। রোজ বলে দিচ্ছি দেব। আজ আমি ওরে আমার সঙ্গে কিনা ঠকামের কথা বলে বাবু। এত বড় সাহস! যেন সাক্ষাৎ ভাইসরয় কিংবা মহাত্মা গান্ধী কিংবা গৌর গোপাল ভক্তি বিনোদ গোস্বামী কিংবা বশিষ্ঠ মুনি কিংবা জুলু সর্দার লোচবক্ষুলা। বাড়ির তখন বলছে, ছেড়ে দেন বাবু, আমিও সুমন্দকে একবার দেখে নিতাম, আপনি ধরলেন কেন? আহম্মক আবার সবাইকে ঠেলে উঠে বললে, তবে রে। আবার তাকে কোনো রকমে ঠান্ডা করি। আহম্মদকে বললাম, কত টাকা পাবে? তা বাবু অনেক, খেতে পায় না। 2 বীজ ধান দিলাম আশ্বিন মাসে, 27 টাকা নিলে মুগির দাম। মোটে 2 মণ কলাই দিলে এখনো 15 টাকা তার দরুন বাকি। ঝিঙের ভুই করে গাঙের ধারে, তার 2 বছরে খাজনা 4.5 টাকা। আমার গাছ থেকে ব্যবসা করবে বলে 1.5 নারিকেল পেড়ে আনে, তার দরুন একটা পয়সা দেয়নি। ওর মতো মিথ্যেবাদী ফেরেপ্পা জুয়াচোর এদিকরে পাবেন না। আপনিও তো শুনি পাবেন 1 মুঠো টাকা। বাড়িকের প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়ালে বলে, বাবু 2 কটা মুসুরি আর 2টো মানকচু বেচতে এনলে বাড়ি। তা সব আহম্মদ কেড়ে নিয়েছে, হাটে ওই বেচে চাল কিনে নিয়ে যাবে, তবে ওদের খাওয়া হতো। কি অন্যায় কাণ্ড দেখুন দেখি। 6 আনা পয়সা হবে আপনার কাছে, বেগুন পটলটাও কি কিনে দিই। সেই দিনই রাত প্রায় 10টার সময় শুনলাম বারিক উচ্চস্বরে রাগিনী ভাজতে ভাজতে বাড়ি কপেরা পার্টির মহল্লা দিয়ে ফিরছে। তুমি কোন অংশে বলো, কোন বংশে, কারি করেছ সুখী, নামটি তোমার দয়াময়, কথায় বটে কাজে লয়, ইত্যাদি। এরপরে অনেকদিন আমার সঙ্গে ওর দেখা হয়নি। একদিন সোনাই মণ্ডলের সঙ্গে আমার দেখা। তাকে বলি, বাড়ি কেমন আছে? আর বাবু, আপনি শোনেননি, তার যে সর্বনাশ হয়ে গিয়েছে। কি কি ব্যাপার, কি হলো? ওর সেই বড় ছেলেটা আজ 7 দিন হবে মরে গিয়েছে। সে কি কথা, কি হয়েছিল? বাবু পুরনো জ্বরে ভুগছিল, পেটে পিলে, রোজ সন্ধ্যেবেলা জ্বর হতো, ওষুধ নেই পথ্যি নেই। জ্বর সেরে গেল তো পান্তা ভাত আর পটল পেঁচ পোড়া খেলো। সেদিন রাত্রিরে জ্বর হয়েছে, ওর সেই অপেরা পার্টি থেকে গান সেরে এসে ভোরবেলা মারা গেল। কাফনের কাপড় চোটে না শেষে, এই তো অবস্থা। বুড়ো বয়সে ওই ছেলেটা তবু মাথা ধরা হয়ে ঠেলে উঠছিল। আর একটা ছেলে, সে তো বাচ্চা, তার ভরসা কি? অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য। মনের কোণে ঘোর মিথ্যেবাদী, জুয়াচোর, সদাপ্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাব সঞ্চিত ছিল। কাল সকালে একবার বারিকের বাড়ি যাব। ভাগের জমি 2 বছর কেড়ে নিয়েছিলাম ওর কাছ থেকে, এবার ওর সঙ্গেই আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। সেই দিনই রাত 10টা-11টা। গোসাই বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে যেতে যেতে শুনি কোথা থেকে বাঁশি, বেহালা, ডুগি তবলা ও মানুষের গলার
একটা সম্মিলিত রব ভেসে আসছে। নিমচাঁদ গাঁড়ই বললে, বাবু, গোসাইপাড়ের নাট মন্দিরে আজ জন্মাষ্টমীর দিন বারিক অপেরা পার্টির গাওনা হচ্ছে। বেশ ভালো পালা হবে, গিয়ে শুনুন। আসরে গিয়ে দেখি বারিক বিদূষকের ভূমিকায় দাড়ি নেড়ে নেড়ে খুব লোক হাসাচ্ছে। পালা হচ্ছে সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বারিক অপেরা পার্টি। গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্প পাঠে আমি সহেলি। আজ পাঠ করলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বারিক অপেরা পার্টি।